আজকে 7ই এপ্রিল 2024 রবিবার। আর আজকে আমি চলে এসেছি রঘুনাথগঞ্জের মিয়াপুর অঞ্চলে, কারণ এখানে আজকে আমাদের রঘুনাথগঞ্জের বিখ্যাত একটি পুজো মিয়াপুর রক্ষাকালী পুজো হয়। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে সেই ভিডিওটা বানাবার, তাই তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমি চলে এসেছি মিয়াপুর। চলে এসেছি মিয়াপুর রক্ষাকালী মায়ের মন্দিরের ঠিক সামনে। প্রত্যেক শনি মঙ্গলবার মায়ের এই মন্দিরে পুজো হলেও আজকের এই বিশেষ দিনে মায়ের মূর্তি গড়ে চলে বিশেষ পুজো। কিন্তু তোমরা যারা এই মন্দির এখনো চেনো না তাদের জন্য বলে রাখি, রঘুনাথগঞ্জ শহর ঢোকার ঠিক মুখেই ওমরপুর পার করে রাস্তার ধারেই তোমরা দেখতে পাবে এই মন্দিরটা। এই মন্দিরটা এমনিতেই ভীষণ সুন্দর দেখতে, কিন্তু আজকে পুজো উপলক্ষে এই মন্দিরটাকে এত সুন্দর ফুল এবং লাইট দিয়ে সাজানো হয় যে খুবই সুন্দর লাগে দেখতে। তো চলো আমরা এই মায়ের পুজোয় আজকে সবাই মিলে সামিল হই। মায়ের পুজো এখানে গভীর রাতে হলেও এই উৎসব কিন্তু শুরু হয়ে যায় তার অনেক আগে, প্রায় দুপুর থেকে। তো তোমাদেরকে পুরোটা দেখাবো বলে চলে এসেছি একটু তাড়াতাড়ি। এখন ঘড়িতে বাজে প্রায় 4টে, আর এখন রীতিনীতিগুলো শুরু হয়ে গেছে। মানে এখানে বেশ কিছু পুজোর মাধ্যমে কিন্তু এই উৎসবের শুরু হয়। সেই জন্য এই মিয়াপুর পূর্বপাড়া গ্রামের যে ষষ্ঠীতলা আছে সেখানে প্রথম শুরু হয় শিবের পুজো, এবং শিবের পুজোর জন্য এই মন্দির থেকেই পাঠা নিয়ে যাওয়া হয়। তো এখন সবাই মিলে পদযাত্রা করে সেই পাঠা ভোগ যা আছে সমস্ত কিছু নিয়ে যাবে শিব মন্দিরে। মায়ের মন্দির থেকে যে পাঠাগুলি বলিদানের জন্য বের করা হলো, প্রত্যেক বছর এই পাড়ার পুকুরেই সেই পাঠাগুলোকে স্নান করিয়ে পরিষ্কার করা হয় এবং নিয়ে যাওয়া হয় গ্রামের ষষ্ঠীতলায়। তো এখন এই পাঠাগুলোকে স্নান করে নিয়ে যাওয়া হচ্ছে ষষ্ঠীতলায়। দেখতেই পাচ্ছ এখানে গ্রামের মানুষ জমায়েত হয়েছে। এখানে এখন ভোলা মহেশ্বরের পুজো হবে, তার সাথে ষষ্ঠী পুজো হবে। চলে এসেছি ষষ্ঠীতলার একদম ভেতরে। একদিকে দেখতে পাচ্ছ এখানে শিব পুজো হচ্ছে এবং একদিকে এখানে মায়ের থানেও পুজো হচ্ছে। এবং আজকে যে রক্ষাকালী পুজো হয় তার শুরুটা হয় কিন্তু এই ষষ্ঠীতলা থেকে পুজো দিয়ে। তো এখানের পুজো শেষ হলেই তবেই রাত্রিবেলা মায়ের পুজো শুরু হয়। তো দেখতেই পাচ্ছ এই মন্দিরে পুজো শুরু হয়ে গেছে। কালী মন্দির থেকে যে পাঠাগুলো নিয়ে আসা হলো এই মন্দিরে এসেই কিন্তু সেই পাঠার বলিদান করা হবে। আজকের দিনে এই ষষ্ঠীতলায় 11টা পাঠা বলি করা হয়। তো দেখতেই পেলে ষষ্ঠীতলায় পুজো বসে গিয়েছে, যে পুজো বেশ কিছুক্ষণ ধরে হবে। আর সেই ফাঁকে আমি তোমাদেরকে এই রক্ষাকালী মায়ের ইতিহাস একটু ছোট্ট করে বলে দিই। এই যে এলাকাটা দেখতে পাচ্ছ এই এলাকাটাকে বলে মিয়াপুরের পূর্বপাড়া, অনেকে একে রবিদাস পাড়াও বলে থাকে। এই রক্ষাকালী মায়ের পুজো এখন এখানে হলেও এই মায়ের পুজোর শুরুটা কিন্তু এখানে হয়নি। আজ থেকে প্রায় 150 বছর আগে এই পুজো শুরু হয়েছিল সুদূর বাংলাদেশে। 2-3 বছর পুজো হওয়ার পর এই পুজো ভারতে আসে এবং ভারতে নিয়ে আসেন হারু রবিদাস নামে এক ব্যক্তি। তিনি এই মিয়াপুর অঞ্চলের পূর্বপাড়ায় এসে মায়ের পুজো শুরু করেন। হারু রবিদাসের পুত্রবধূ ছিলেন উমারানী রবিদাস, যাকে এলাকাবাসী বুড়িমা বলত। হারু রবিদাসের মৃত্যুর পর বুড়িমাই কিন্তু এই পুজোটা চালিয়ে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু আর্থিক অনটনের জন্য তিনি এই পুজোটা চালিয়ে নিয়ে যেতে পারছিলেন না। তিনি এলাকাবাসীকে বলেন এবং এলাকাবাসীরা সকলে মিলে স্থির করেন যে এই পুজোটা গ্রামবাসীরা মিলে করবেন। এইভাবেই শুরু হয় গ্রামবাসীদের মা রক্ষাকালীর পুজো। কিন্তু পুজোর রাতেই বুড়িমা স্বপ্নাদেশ পান যে মা তাকে বলছেন যেমনভাবে হোক, যতটুকু দিয়েই হোক, বুড়িমাই যেন তার পুজো করেন। তিনি বুড়িমার কাছ থেকেই পুজো নিতে চান।
সঙ্গে সঙ্গে বুড়িমা স্থির করেন তিনি যেমনভাবেই পারবেন মায়ের পুজো চালিয়ে নিয়ে যাবেন। সেই থেকে কিন্তু এখন পর্যন্ত বুড়িমার বাড়িতে এই পুজোর ঘট পুজোটা হয়, তারপরেই মন্দিরে গিয়ে মূর্তি তুলে মায়ের পুজো হয়। তো তোমাদেরকে নিয়ে যাব আমি এবার সেই বাড়ি, বুড়িমার বাড়ি, যাকে এই এলাকাবাসী রক্ষাকালী মায়ের আদি বাড়ি বলে থাকে। চলো মায়ের বাড়ি দেখি। চলে এসেছি বুড়িমার বাড়ির সামনে। এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই বুড়িমার বাড়ি, মিয়াপুর রক্ষাকালী মায়ের আদি বাড়ি যাকে বলা হয়। তো এই বাড়িতেই কিন্তু মায়ের প্রথম ঘট পুজো হয় এবং বুড়িমার বংশানুক্রমিকভাবে সেই পুজো এখনও হয়ে আসছে। আমরা অনেকেই এসে হয়তো রক্ষাকালী মায়ের মন্দিরে গিয়ে পুজো দিই, কিন্তু এটা হয়তো অনেকেই জানি না যে আদি বাড়ি কোনটা বা আদি বাড়িতে প্রথম ঘট পুজোটা হয়। চলো বাড়ির ভেতরে যাই এবং ভেতরটা তোমাদেরকে দেখাই। চলে এসেছি মায়ের আদি বাড়ির একদম ভেতরে। এই হচ্ছে বুড়িমার সেই বাড়ি। এই বাড়ির ভেতর ঢুকে তোমরা ডান দিকেই দেখতে পেয়ে যাবে একটি মন্দির বা একটি ঠাকুর ঘর, এবং এখানেই কিন্তু মায়ের প্রথম ঘট পুজো হয়। তো চলে এসেছি মায়ের আদি বাড়ির মন্দিরের একদম ভেতরে। এইখানেই কিন্তু অনেক দিন আগে মায়ের মূর্তি পুজো হতো, তারপরে সেই মূর্তি পুজো চলে যায় বর্তমান যে মন্দির করা হয়েছে সেখানে। কিন্তু এখানে এখনো পুজোর শুরুটা মানে ঘট পুজো হয়। এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে মনসা বেদি, এবং এখানে আরো অনেক রকমের ঠাকুরের ছবি রয়েছে। ঠিক মনসা বেদির সামনে ঘট পেতে কিন্তু মায়ের পুজো শুরু হয়, এবং নিরঞ্জনটাও ঠিক একই রকম ভাবেই হয়। অর্থাৎ এই ঘট বিসর্জন হওয়ার পরেই কিন্তু রক্ষাকালী মায়ের যে মূর্তি তার নিরঞ্জন হতে পারে, এবং সেই নিরঞ্জনের সময় মাকে যে বরণ করা হয়, সেই বরণ করবার জন্য এই রবিদাস পরিবারের সদস্যদেরকে দিয়েই বরণ করা হয়। তার জন্য তারা কেউ মন্দিরে যান না, মা এখানে আসেন, বরণ করা হয়, তারপরেই কিন্তু মায়ের নিরঞ্জন করা হয়। এবং সেই রবিদাস পরিবারের বংশানুক্রমিকভাবে এখনো এই ঘট পুজো করে আসছেন তারা। একটি বিশেষ রীতি হচ্ছে থালার উপরে মায়ের বিগ্রহ এঁকে সেটা কিন্তু পুজো করা হয়। তো এখন পেয়ে গেছি এই রবিদাস পরিবারের একজনকে যারা এই পুজোটা করছেন। তো আপনার কাছেই জেনে নেব যে এই পুজোর বিশেষ রীতি বা কিভাবে আপনারা এই পুজোটা এখনো করছেন। এখন বলতে প্রথমে তো আমার দাদু শ্বশুর করতো, তারপরে ও মারা যাওয়ার পরে আমার শ্বশুরমশাই করতো, শ্বশুরমশাই করার পরে তারপরে আমার শাশুড়ি মা করছিল, শাশুড়ি মা করতে করতে এখন আমি করছি। এবং এটাকে বলা হয় বুড়িমার পুজো, এলাকাবাসী বুড়িমার পুজো। এবং ওই একই রীতি যেরকম পুরনোতে হতো একইভাবেই আপনারা করছেন? একইভাবেই হয়। আচ্ছা, প্রথমে এখানে ঘট পুজো হয় এবং সেটা আপনারা করেন? হ্যাঁ, আমরা করি। আচ্ছা, সেটা ঘট পুজো হয়, ঘট পুজো হওয়ার পরে তখন ওখানে মায়ের পুজো হয়। এবং যতদিন মা থাকে মায়ের নিরঞ্জনের দিন ঘটটা প্রথমে বিসর্জন, প্রথমে ঘটটা আবার বিসর্জন হয়, তারপরে আবার মা বিসর্জন। আচ্ছা, আর সারা বছর কি মায়ের এই ঘট পুজোর এখানে আর কোনো পুজো বা কিছু হয়? হ্যাঁ, সারা বছর শনি মঙ্গলবার, প্রতি শনি মঙ্গলবার মায়ের নামে পুজো হয়। যেমন ওইখানে হয় পুজো, হ্যাঁ মন্দিরে যেমন হয় তেমন এখানেও শনি মঙ্গলবারে এখানেও পুজো। তো তোমরা তো অনেকেই রক্ষাকালী মায়ের মন্দিরে শনি মঙ্গলবার পুজো দিতে আসো, আর আজকের এই বিশেষ দিনে তো প্রচুর ভক্ত সমাগম হয়। কিন্তু সবাইকে একটা কথাই বলবো যে তোমরা যারা মায়ের কাছে আসো তারা মূল মন্দির থেকে একটু সামনে এগিয়ে সেই পাড়ার ভিতর ঢুকে মায়ের যেটা আদি বাড়ি এইখানে তোমরা অবশ্যই এসে কিন্তু দর্শন করে প্রণাম করে যেও। তো তোমাদেরকে মায়ের এই আদি বাড়ির প্রপার লোকেশনটা একটু বলে দিই। ওই যে দেখতে পাচ্ছ দূরে রাস্তার ওপারেই কিন্তু রয়েছে রক্ষাকালী মায়ের মন্দির। সেই মন্দিরে একটু এগিয়ে গিয়ে তোমরা যদি ডান দিকের এই গলিটা ধরে সামনে এগিয়ে আসো, একটু দূর এগিয়ে আসলে তোমরা দেখতে পাবে এই বাড়িটি। এবং দেখো এই বাড়ির গেটে কিন্তু রয়েছে গণেশের মূর্তি। এইটি হচ্ছে মায়ের সেই আদি বাড়ি। তো বুড়িমার বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর চলো এবার যাই মন্দিরে। এখন বাজে প্রায় 5টা এবং গিয়ে দেখি এখন মন্দিরে ঠিক কী কী হচ্ছে। তো আবার চলে এসেছি মায়ের মন্দিরে। এবারে মায়ের পুজো হবে রাত প্রায় 2:30টার সময়, কিন্তু এখন বাজে বিকেল 5টা, আর এখন থেকেই দেখো কত ভক্তরা আসতে শুরু করেছে এই মন্দিরে মাকে পুজো দেওয়ার জন্য। তো চলো মন্দিরের ভেতরে যাই এবং ভেতরে গিয়ে দেখি কী কী হচ্ছে এই মন্দিরের ভেতর। চলে এসেছি রক্ষাকালী মায়ের মন্দিরের একদম ভেতরে, আর ভেতরটাও খুব সুন্দর ফুল দিয়ে লাইট দিয়ে সাজানো হয়েছে আজকের বিশেষ পুজো উপলক্ষে। এবং সামনে যে দেখতে পাচ্ছ এই হচ্ছে মায়ের মূল গর্ভগৃহ, এবং এখানেই রয়েছে
গর্ভগৃহের ঠিক সামনেই রয়েছে হাঁড়িকাঠ। এখানে আজকে এই বিশেষ পুজো উপলক্ষে প্রসাদ নেওয়ার জন্য দুটো কাউন্টার করা হয়েছে এবং যাতে কোনো রকমের বিশৃঙ্খলা না হয় সেই জন্য একদিকে মহিলাদের কাউন্টার এবং একদিকে পুরুষদের কাউন্টার করা হয়েছে। এছাড়া কিন্তু এখানে লেখাই রয়েছে ডালা বা ভাঁড় বা প্যাকেট যারা যেটা প্রসাদ দেবে সেই প্রসাদের সঙ্গে কত দক্ষিণা লাগবে এখানে কিন্তু লিখে দেওয়া রয়েছে। তো প্যাকেট আর ভাঁড়ের জন্য 10 টাকা এবং যারা ডালা দেবে তাদের দক্ষিণা 31 টাকা। তো চলে এসেছি মায়ের একদম মূল গর্ভগৃহের কাছে। এখানে রয়েছে মায়ের বেদি আর তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু মায়ের মূর্তি গড়ার কাজ প্রায় শেষের দিকে, একদম ফিনিশিং চলছে। এরপরে মাকে একটু সাজ করানো হয়ে গেলেই কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে। তো মাকে এই অবস্থায় তোমরা দেখে নাও। দেখতেই পাচ্ছ মায়ের মূর্তি গড়ার কাজ প্রায় শেষের দিকে আর মূর্তি করছে আমাদের রঘুনাথগঞ্জের খুব বিখ্যাত প্রতিমা শিল্পী সন্দীপ দা। তো সন্দীপ দা এই মূর্তিটা কতদিন ধরে করছো? 20-25 দিন ধরে করছি। আচ্ছা, আর একদম তোমাদের বংশ পরম্পরায় মূর্তি করে আসছে। ঠিক আছে, তো মায়ের মূর্তি একদম শেষ হওয়া পর্যন্ত তোমাদেরকে অবশ্যই দেখাবো যে মায়ের সাজ কেমন হচ্ছে। একদম একদম। তো এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে মায়ের মূল বেদি বা থান। এই থান কিন্তু একটি নিম গাছের তলায় রয়েছে। বহুদিন আগে যখন এই পুজো শুরু হয়েছিল তখন এই নিম গাছের নিচে থান ছিল এবং সেভাবেই মায়ের পুজো হতো। বহুদিন সেভাবেই পুজো হয়ে এসেছে। তারপর আস্তে আস্তে এই মন্দির তৈরি করা হয় এবং 10-15 বছর হলো এই মন্দিরটা সম্পূর্ণ করা হয়েছে। তো দেখতে পাচ্ছ এখনও কিন্তু সেই নিম গাছের নিচেই থান রয়েছে এবং গাছটা পুরোপুরি তোমরা দেখতে না পেলেও পিছনে নিচের দিকের অংশটা দেখতে পাচ্ছ এবং মন্দিরের ওপর দিয়ে কিন্তু গাছটা রাখা হয়েছে, মানে গাছটার কোনো অংশ কিন্তু কেটে ফেলা হয়নি। আর মাকে পুজো দেওয়ার জন্য ভক্তরা যে প্রসাদ দিচ্ছে বা বিভিন্ন ডালা দিচ্ছে, এখানে দেখো সেই ডালাগুলো আর প্রসাদগুলো এরকমভাবে সাজিয়ে রাখা হচ্ছে। তোমাদেরকে যে বলছিলাম মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা কাউন্টার করা হয়েছে। তো দেখো এইভাবে কিন্তু প্রত্যেক প্যাকেট নিয়ে নাম এবং স্লিপ লিখে নিয়ে কিন্তু এইভাবে ভোগগুলো জমা নেওয়া হচ্ছে। তো মন্দিরের ভেতরে অংশে এখন ঠিক কেমন চলছে সবকিছুই তোমাদেরকে দেখালাম এবং মূর্তির কতদূর কাজ চলছে সেটাও দেখালাম। তো এখন চলো আবার যাই ষষ্ঠী তলায়, সেখানে পুজো কতদূর সেটা দেখি। তো ষষ্ঠী তলা যাওয়ার পথে তোমাদেরকে আরেকটা জিনিস একটু চট করে দেখিয়ে দিই। তোমরা যারা মায়ের এই মন্দিরে পাঠা নিয়ে আসবে বলিদানের জন্য তাদের জন্য কিন্তু করা হয়েছে একটি অনুসন্ধান কেন্দ্র। এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই অনুসন্ধান কেন্দ্র এবং এখানে স্লিপ কেটে তোমাদের পাঠা জমা নেওয়া হবে এবং পাঠার জন্য দক্ষিণা ধার্য করা হয়েছে 451 টাকা। তাহলে এখন পর্যন্ত কতটা স্লিপ কাটা হলো? এখন পর্যন্ত পাঠার স্লিপ 100 পার হয়ে গেছে। আচ্ছা, আর মোটামুটি এখানে কতগুলো বলির জন্য হয়? 150 প্লাস বলিদান করে। এছাড়া এখানে যদি কেউ কাপড় বা গয়না দিতে চায় সেটাও এখানে? সমস্ত কিছুই আমাদের অনুসন্ধান অফিসে নেওয়া হয়, তারপরে মায়ের চরণে গিয়ে অর্পণ করে দেওয়া হয়। ঠিক, থ্যাংক ইউ। তো এখন বাজে প্রায় 6টা আর দেখতেই পাচ্ছ এই ষষ্ঠী তলায় কি ভিড়। রক্ষাকালী তলায় আজকের দিনে কীরকম ভিড় হয় আমরা সবাই জানি, কিন্তু ষষ্ঠী তলায় যে এতটা ভিড় হয় সেটা কি তোমরা জানতে? সেই জন্যই তোমাদেরকে নিয়ে এলাম এখানে, যাতে তোমরা বুঝতে পারো যে মিয়াপুর রক্ষাকালী তলার সঙ্গে ষষ্ঠী তলার কী সম্পর্ক। তো এখনই এই মন্দিরে এখন অঞ্জলি হবে, বলি হবে, চলো সেগুলো একটু দেখি। नमो शुचि नमो शुचि नमो शुचि एषा स्वचन्द्रा पुष्पा बिल्ला पत्रांजलि समर्पयामि ओम नमः श्री शंभु सदाशिव नमः। তো এখানে পুজো শেষ হয়ে গেল, বলিও শেষ হয়ে গেছে এবং অনেক ভাগে ভাগ করে করে কিন্তু এখানে পুষ্পাঞ্জলি হলো, এতই ভিড়। তো এখন সবাই অপেক্ষা করবে মায়ের আদি বাড়িতে ঘট পুজোর আর তারপরে মায়ের মন্দিরে গিয়ে মায়ের মূর্তি পুজো। তো এখানে পুজো তো শেষ, এখন আমরা যাব আবার মায়ের মন্দিরে। আর দেখতেই পাচ্ছ এখানে রাস্তার দুধারে ছোট্ট করে একটা মেলা বসেছে, কিন্তু রক্ষাকালী মায়ের মন্দিরের দুপাশে আর কি বড় করে মেলা বসেছে। তো এখনো যেহেতু দেরি আছে সেই ফাঁকে একটু মেলাটা চট করে ঘুরে আসি। চলে এসেছি বড় মেলায়। যদিও এই মেলাটা খুব বড় হয় না, মন্দিরের আশেপাশেই এইরকম ফাঁকা জায়গাগুলোতে রাস্তার দুধারে মেলা বসে এবং এই মেলাটা প্রায় 7 দিন ধরে চলে।